আমাদের তখন তো আমি আর কান্না থামাতেই পাচ্ছিলাম না। তখন যে এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যে আমরা সবাই মিলে গেলাম, কিন্তু দেখো ওখানে ওকে একা একা রেখে আমরা চলে আসলাম। আর আমি আর আমার মা দুজনা মিলে সারা রাস্তা কাঁদতে কাঁদতে। নার্সিংহোম থেকে ছুটি দেওয়ার পর আমার কিন্তু দাদু ডেট দিয়েছিল যে সোমবারের দিন চেম্বারে যেতে হবে, আর সেখানে গিয়েই আমার সেলাই কাটা হবে। আর তোমরা আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ যে আমি আস্তে আস্তে পেটে হাত দিয়ে হাঁটছি, কারণ আমি 2-3 দিন ধরে উঠতে বসতেই পাচ্ছিলাম না। আমার সেলাইতে এতটা জোরে টান ধরছিল, মানে সে যে কি যন্ত্রণা সেটা আমি হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না। কারণ আমার এক সাইডে এরকম টান ধরতো, মানে সেলাইয়ের সম্পূর্ণ জায়গায় না, একটা সাইড এত জোরে টান ধরতো, আর টানের সাথে সাথে মনে হতো যে কাটা জায়গায় কেউ ঝাল ঘষে দিলে যেমন জ্বালা জ্বালা করে ওরকম জ্বালা করবে। তাই আমি শুধু ভাবছিলাম যে আমি সোমবারের দিন কিভাবে যাব সেলাই কাটতে। আমার তো হেঁটে হেঁটে যেতে হবে, তারপর গাড়িতে উঠতে হবে, বসতে হবে। আমি বাড়িতেই বসতে উঠতে পারছি না, তাহলে আমি রাস্তাতে কিভাবে যাব? তার জন্য বাড়িতে যে আসছিল তাকে বলছিলাম যে কি হবে কালকের দিনে কে জানে। তারপরে বাড়িতে মাকে বলছিলাম, দিদাকে বলছিলাম, সবাইকে বলছিলাম যে ঠাকুরকে একটু বলো যেন কালকের দিনে কোনো কিছু না হয়। আর যেদিন যাব আমি ডাক্তারের কাছে সেলাই কাটতে, তার আগের দিন রাতের বেলা আমার এত জোরে সেলাইতে টান ধরেছিল আর এত জ্বালা যন্ত্রণা করছিল যে মনে হচ্ছিল যে ব্যান্ডেজটা খুলে ফেলে দিই, এরকমটা মনে হচ্ছে। তারপর তো মারা বললো যে ব্যান্ডেজটা খুলেই ফেলে দেখা যাক, কারণ কোথায় এত জ্বালা যন্ত্রণা করছে, এত টান ধরছে। তার জন্য আমার শাশুড়িমা রাতের বেলায় সেই ব্যান্ডেজটা খুলে ফেলে দিয়েছিল। আর আমি তো যাচ্ছি আজকে সেলাই কাটতে, তার সাথে সাথে কিন্তু বাবানকেও ডাক্তার দেখাতে হবে। আজকে দুজনারই মানে চেক আপের জন্য যাচ্ছি। আগে ফার্স্টে হচ্ছে বেবির ডাক্তার দেখবে, তারপর হচ্ছে আমার ডাক্তার। আর এর মধ্যে তোমাদের দাদা গাড়ি বুক করেছিল, আর তার আগে বলছিল যে গাড়ি পাওয়া যাচ্ছে না, টোটোতে বা ভ্যানে করে যেতে হবে। কিন্তু আমার পক্ষে তো টোটো বা ভ্যানে করে যাওয়াটা অসম্ভব ব্যাপার হয়ে গিয়েছিল। কারণ আগে বললে তবুও ঠিক আছে, কিন্তু যা আমি বাদিয়ে নিয়েছিলাম, অনেকটা সুস্থ হয়ে যাওয়ার পরেও আমি নিজেকে একদম অসুস্থ করে দিয়েছিলাম। আর সেটা কি যন্ত্রণা সে আমি পরে বুঝতে পারছিলাম যে কেনই বা করতে গেলাম। যাই হোক, এখন আমাদের গাড়ি চলে এসেছে। এখন আমরা 4 জন মিলে, 4 জন না 5 জন মিলে চলে যাব ডাক্তারের কাছে। আর মা ওই দূরে দাঁড়িয়ে ছিল বাবুকে নিয়ে, কারণ ওইখানে একটু ছায়া ছিল আর এদিকে না রোদ ছিল, তার জন্য। আর এখানে যে টুপিটা দেখতে পাচ্ছে, টুপির ভিতরে আমার মা নিয়েছিল অনেকগুলো তুলসী পাতা। আর আমি তো জানি না সেটা, আমি ঝাড়া দিয়েছি আর সব তুলসী পাতা রাস্তায় পড়ে গিয়েছে। আর আমার ওই সেলাইতে টান ধরা দেখে তোমাদের দাদা আগের দিন রাতের বেলায় ভেবে রেখে দিয়েছিল যে গাড়িতে আমার শাশুড়ি মা আর বাবানকে সামনে নিয়ে বসবে, আর আমার মা, তোমাদের দাদা আর আমি পিছনে বসবো। যদি আমার টান ধরে তখন আমি যদি শুয়ে পড়ি টান টান হয়ে, তাহলে আমার টানটা সেরে যায়, যন্ত্রণা জ্বালাও কমে যায়। তার জন্য যদি আবার টান ধরে তো টান টান হয়ে আমি শুয়ে পড়বো, তোমাদের দাদা আর মা একদম মানে সাইডে সরে যাবে, সেটা ভেবেই বসতে চাচ্ছিল। কিন্তু ড্রাইভার বলল যে না, এক ছোট বাচ্চাকে নিয়ে সামনের সিটে বসা যাবে না, পিছনে নিয়েই বসতে হবে, পেছনের সিটে। আর তার জন্য আমরা বাবানকে নিয়ে পিছনের সিটে বসে পড়েছিলাম, আর আমার শাশুড়ি মার সামনের সিটে বসেছিল। এবার আমরা যাচ্ছি ডক্টরের কাছে। আর আমি না একদম পুরো শক্ত হয়েছিলাম যাতে আমার টান না ধরে। আর ভগবানের ইচ্ছে আমার একবারও টান ধরেনি। আর আমি 2-3 দিন ধরে ভগবানকে বলছিলাম, ভগবান বাড়িতে টান ধরে জ্বালা যন্ত্রণা করে টান টান হয়ে শুয়ে পড়ি, ঠিক হয়ে যায়, কিন্তু রাস্তাঘাটে জ্বালা যন্ত্রণা করলে আমি টান টান হয়ে কোথায় বা শুয়ে পড়বো? আর রাস্তাঘাটে জ্বালা যন্ত্রণা করলে আর টান ধরলে তো একটা অন্যরকম ব্যাপার না। তার জন্য ভাবছিলাম যে সোমবারের দিন যেন আমার কোনো কিছুই না হয়। কিন্তু ভগবানের ইচ্ছায়, সত্যি কথা বলতে আমার একবারও টান ধরেনি সকাল থেকে। ভগবানের ইচ্ছা তো ছিলই, তার সাথে সাথে যেহেতু আগের দিন রাতের বেলায় আমার ব্যান্ডেজটা খুলে ফেলা হয়েছিল, তার জন্যই মনে হয় কোনো প্রবলেম হয়নি। যাই হোক, সারাটা রাস্তা ভয়তে ভয়তে আসলেও আমার কোনো রকম প্রবলেম হয়নি। আর আমাদের বাবানের জন্য ডক্টর দেখানোর টাইম দিয়েছিল 11টার সময়, কিন্তু রাস্তা এত জ্যাম ছিল যে 11টার থেকে বেশি বেজে গিয়েছিল, আর ডক্টর চলে গিয়েছিল অন্য জায়গায়। তারপর আবার চলেও এসেছিল, একটুখানি বসতে হয়েছিল। তারপর আমাদের বাবানকে ওজন করিয়ে নিল, আর ডক্টর কিন্তু তার সাথে সাথে একটু পরে চেক আপটাও করিয়ে নিয়েছিল। তারপর আমাদের বাবানের চেক আপ হয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম আমার ডক্টর দেখানোর জন্য, পাশেই, মানে দুটোই পাশাপাশি একদম। কিন্তু বাবানকে অনেক রিপোর্ট দিয়েছিল, রিপোর্ট বলতে ব্লাড টেস্ট করতে হবে আবার। তার জন্য আমাদের সবারই একটু মন খারাপ ছিল, কারণ এইটুখানি বাচ্চা কতবার যে ব্লাড টেস্ট করতে হবে। তাহলে হাসতে হাসতে মা হয়ে গেলি, তো তো খুব টেনশন ছিল। আমার দাদু পাশে ছিল বলেই সবকিছু সম্ভব হয়েছে, নাহলে ভীষণ ভয় পাচ্ছিলাম। আজকেও প্রচন্ড ভয় পাচ্ছিলাম, তোমাকে বলছিলাম না, একটুও লাগেনি সত্যি। না, দাদু ছিল বলে আমাদের অনেক সুবিধা। সেলাই এত ভালো আছে। হ্যাঁ,
ভাবাই যাচ্ছে না যে ওখানে একটা সিজার হয়েছে। তোমার সেলাই তোমার কেটেছে আমি বুঝতে পারিনি, সত্যি কথা। আমি নিজেই বুঝতে পারিনি তো, মানে তুমি চেঁচাবে কি তাই ভাবছিলাম, হয়তো পাওনি না আমি বুঝতেই পারিনি। তো খুব হাত সুন্দর, যার জন্য কোনো প্রবলেম হয়নি। আমি সিজার করেছি, তোর বর তো কিছু দেখতে পাইনি, তাই কালকে পটি খুলে দেখে নিয়েছে। হ্যাঁ কালকে খুলে দেখেছি আমি। ঠিক আছে, এখন শোন, এমনি সবই ঠিক আছে, বাড়িতে গিয়ে স্বাভাবিক চলাফেরা, স্বাভাবিক খাওয়া দাওয়া, নাথিং, সিজার কিছুই না। কি বুঝলি তাহলে? যা বলতাম তাই তো? আগে ভয় পাচ্ছিলাম, কিন্তু হওয়ার পরে এখন ঠিক আছে, তাই তো? আসলে দাদু করেছে তাই। হ্যাঁ দাদু সত্যি কথা বলতে নিজের মতো করে করেছে বলে আরো আমাদের মানে ভয় একটুও লাগেনি। তোর এখন যেটা সেলাইটা কিছুই নয়, আজকে কালকে একটু জাস্ট ক্রিম লাগাবি, কোনো ওয়াশ করার কিছু দরকার নেই, পরশুদিন থেকে জল ঢেলে সাবান দিয়ে চান করবি, স্বাভাবিক সব। ঠিক আছে, এবার তো টেনশন আর একটা বাড়লো বাচ্চাকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বলতে বাবানকে নিয়ে আমরা সবাই টেনশানে পড়ে গিয়েছিলাম, কারণ এত ছোট আর এতবার যদি ব্লাড দিতে হয়, আর ব্লাড তো খুঁজেই পাওয়া যায় না, এতবার ছুঁচ ফোটায়, ভীষণ কষ্ট হয়। ও তো কান্না করে, তার সাথে সাথে ওর থেকে বেশি যেন কষ্ট আমাদের হয়। আর যখন ও কান্না করে না ব্লাড দেওয়ার সময়, তখন যেন কষ্টে বুকটা ছিঁড়ে যায়, এতটা কষ্ট হয়, মনে হয় যে থাক আর ব্লাড নিতে হবে না। এরকম একবার বলেও ফেলি যে আর ব্লাড নিতে হবে না, কিন্তু একবার সেটা হয়েও ছিল যে বলেছিলাম যে আর ব্লাড নিতে হবে না, তখন অল্প ব্লাড নিয়েছিল, তারপর আবার নিতে হয়েছিল। আর এখানে তোমাদের দাদা বিলটা কমপ্লিট করার পর তোমাদের দাদা আর আমার মা মিলে চলে যাচ্ছে বাবানকে নিয়ে ব্লাড দেওয়ার জন্য, আর আমি আর যাচ্ছিলাম না, কারণ ওকে দেখলে কষ্টটা আরও বেড়ে যায়। কিন্তু তারপরে এত জোরে কান্না করছিল যে আমিও এই রুমে চলে আসলাম, আর এখানেই বাবানকে মানে ব্লাডটা দিতে হয়েছে। আর এখানে সবাই মনমরা হয়ে বসেছিল, ব্লাড তো নিয়েছে, তখন অনেক কান্না করেছে, তার জন্য তো মনমরা হয়েছিল। কিন্তু তারপরেও আমরা মনমরা হয়ে বসেছিলাম, কারণ ব্লাড তো নেওয়া হয়ে গেল যে করে হোক, কিন্তু এরপর যেন রিপোর্টটা ভালোভাবে আসে সেটার আশায় আমরা সবাই মিলে করছিলাম। আর বলল যে রিপোর্টটা আসতে 2-3 ঘন্টারও বেশি লেগে যাবে, তার জন্য আমরা এখানে সবাই বসেছিলাম। আর সকাল থেকে তারপর তো আমরা কিছুই খাইনি, তার জন্য তোমাদের দাদা কেক আর একটু জল নিয়ে এসেছিল, কিন্তু কেউ সেটা খেতেই চাচ্ছিল না, শুধু সবাই ভগবানকে ডাকছিল যেন রিপোর্টটা ভালোভাবে আসে। যদি বাই চান্স খারাপ আসে তাহলে ওকে আবার ভর্তি করাতে হবে। আর আমি তো কোনো মতেই চাচ্ছিলাম না যে আমাদের বাবানকে সুস্থভাবে আমি একবার বাড়িতে নিয়ে গিয়েও আবার ভর্তি করাতে হবে, এটা তো আমি চাচ্ছিলামই না মন থেকে। আমি শুধু ভগবানকে ডেকেই যাচ্ছিলাম। আর আমরা এখানে বসেই ছিলাম, সবাই মিলে আলোচনা করছিলাম যে না না কোনো কিছুই হবে না, সব কিছু ঠিকই। যেমন আমরা ভালোটা ভাবি, তার সাথে সাথে কিন্তু খারাপটাও ভাবি। তার জন্য আমি যখন ভাবছিলাম আমার মাথা ঘুরছিল, তাই তোমাদের দাদা বলছিল যে সব কিছুই ভেবে রাখো, যেটা হবে সেটাই মানে করতে হবে আমাদের, ওর ভালোর জন্যই। কিন্তু তারপরে যেটা না হওয়ার সেটাই হলো, যেটা আমরা ভাবছিলাম, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। বাবানকে আবার ভর্তি করিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছিলাম, আর কাঁদতে কাঁদতে আমাদের অবস্থা একদম পুরো খারাপ হয়ে গিয়েছিল। আর বাড়িতে যাচ্ছিলাম আর ভালোই লাগছিল না, একটু মনে হচ্ছিল ছুটে ওর কাছেই চলে যাই, নাহলে ওকে নিয়ে আসি। আর বাবানের রিপোর্টে জন্ডিসটা একটু বেশি এসেছিল, যার জন্য ভর্তি করাতেই হলো। কিন্তু যখন বাবানকে রেখে বাড়ির সামনে চলে আসলাম আমাদের, তখন তো আমি আর কান্না থামাতেই পাচ্ছিলাম না। তখন যে এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যে আমরা সবাই মিলে গেলাম, কিন্তু দেখো ওখানে ওকে একা একা রেখে আমরা চলে আসলাম। আর আমি আর আমার মা দুজনা মিলে সারা রাস্তা কাঁদতে কাঁদতে বাড়িতে